জাংশুকের মুখে রক্ত সরে গেল সহসা। হতবাক চোখ থমকে তাকিয়ে দেখলো স্ট্যান্ড হয়ে নির্লিপ্ত চোখে তাকিয়ে থাকা জাংকুককে। ওই কণ্ঠে যেন কিছু একটা ছিল যা জাংশুককে মুহূর্তেই চুপ করিয়ে দিল। চেষ্টা করেও আর কোনো শব্দ উচ্চারণ করতে পারল না। কেন যেন জাংকুকের উপস্থিতি ওকে ভীত করে তুলল। কি তার কারণ জানা নেই জাংশুকের। তারপর আর কিছু বলার শক্তি বা সাহস অবশিষ্ট রইল না জাংশুকের জন্য। অনুশোচনায় জর্জরিত চোখ জোড়া পেলে এক পলক দেখলো তীর অস্ত্র সিক্ত পেল বানন। শুকনো ব্যথায় চিনচিন করে উঠল হৃদয়। ক্লান্ত শ্বাস ফেলে নিঃশব্দ পায়ে চোরের মতো করিডোর ত্যাগ করলো। জাংশুক যেতেই নির্লিপ্ত চোখ জোড়া তুলে থেকে দেখলো জাংকুক। কেন যেন তেজ ছলছল চোখ জোড়া ভালো লাগলো না দেখতে। এই নারী চোখের অশ্রু কেন ঝরছে একজন প্রতারকের জন্য? অবশ্য সে বা কি করেছে? কোন এক ছলনাময়ী ছলনা আর বিশ্বাসঘাতকতার নিজের জীবনের তিনটে বছর অন্ধকারে নিমজ্জিত রেখেছে। না আর না, এবার জাংকুক লাইফে মুভ অন করবে। নিজের মতো চরমভাবে ঠকে যাওয়া আরেকটা ভঙ্গুর নারীর ভরসাস্থল হবে। তার জীবনের দ্বিতীয় সূচনা হয়ে তার বেরং ভুবনটা আবার রাঙিয়ে দেবে। এত সুন্দর একটি সিদ্ধান্ত জাংকুক কি মাত্র 2 মিনিটেই নিয়েছে? না, জাংকুকের সিদ্ধান্ত গত 2 দিন 2 রাত সুদীর্ঘ 48 ঘন্টা ধরে ভেবে নিয়েছে। নিজের উচ্ছনে চলে যাওয়া জীবনটাকে নিয়ে ওকে ভাবতে বাধ্য করেছে তে নামক এই অদ্ভুত রমণী। এই যাকে জাংকুকের নিকট কখনো পর্বতের মতো অটল, আবার কখনো আবার ভগ্নপ্রায় মানবী মনে হয়। কখনো মনে হয় দুরন্ত কিশোরীর ন্যায় উচ্ছল, কখনো আবার মনে হয় একজন নরম কমলামতী জননী। এখনো স্থির চোখে জাংশুকের গমন পথে চেয়ে আছে। এই জাংকুক 2 পা এগিয়ে তের মুখোমুখি দাঁড়ায়। এবার না চাইতেও এর দৃষ্টি ঘুরে এসে জাংকুকে স্থির হয়। লম্বাটে জাংকুকের সাথে চোখ মেলাতেই একে খানিকটা মাথাটা উপরে তুলতে হয়। এই জাংকুকের অস্ত্রসিক্ত হরণী নয়ন যুগলে নিজের নিগুড় দৃষ্টি দেখে ভরাট কণ্ঠে বলে ওঠে, তুমি নারী, তুমি মা, তুমি তেজস্বী। তোমার এই চোখের প্রতিটা অস্ত্র মূল্যবান। তাহলে কেন সেই অমূল্য অস্ত্রকণা কোনো এক অযোগ্যের তরে ছড়াও? জাংকুকের কথায় কি ছিল জানা নেই। তে ব্যতিব্যস্ত হাতে চোখ উপচে আসা নেত্রকণা মুছে নেয়। ঠিকই তো, ও কেন কাঁদছে? কোনো প্রতারকের জন্য কাঁদা মানে নিজেকে নিজে অপমান করা। আমি জাংশুকের জন্য কাঁদছি না, ওর জন্য কাঁদার দিন আমার বহু আগেই ফুরিয়েছে। এই দুটো চোখ ভরে উঠলো কেন তবে? তে মলিন হেসে বলে, জানেন, পুরুষের সুখ খুবই সস্তা এবং সহজলভ্য। তাদের কেবল নারী আর শরীর ভরা যৌন তৃপ্তি বাদে আর কিছুই লাগে না। তাদের কাছে মায়া, ভালোবাসা, ইমোশন নামক কোনো অনুভূতি আশা করা বোকামি। না হলে একটা নারীর হৃদয় ভেঙে খান খান করার আগে তাদের বুকটা ক্ষীণ সময়ের জন্য হলেও কাঁপত। কথাগুলো বলেতে শ্বাস নেই খানিকটা। জাংকুক স্তব্ধ হয়ে শোনে তের কথাগুলো। টান টান কঠোর মুখটা শীতল হয়ে আসে কথাগুলো বানে। এক দৃষ্টিতে চেয়ে দেখে তের লালাপ কান্না শিখতে মুখশ্রী। কথাগুলো বলার সময় তের ঈশ্বর রক্তি মুষ্টজোড়া তীরে কাঁপছে। ও এইসব জাংকুককে কেন বলছে জানে না সে। হয়তো জাংকুক পুরুষ বলে, কিন্তু তে হয়তো জানে না পৃথিবীর সব পুরুষ এক নয়। তাদের মধ্যে বিচিত্রতা আছে বলেই পৃথিবীতে ভালোবাসার নামক মূল্যবান অনুভূতিটা এখনো টিকে আছে। তে বিমর্ষ চিত্তে বলে গেল নিজের মতো করে, আমার এই চোখের জল শুধুমাত্র নিজের প্রতি হতাশায়। কেন আমি শুধু জীবনের 5টা বছর নষ্ট করলাম? লাইফ ইজ টু শর্ট মিস্টার। তে অবাক হয়ে বলে, মানে? এটা হচ্ছে এই যে আপনি জীবনের হারিয়ে যাওয়ার সময়গুলো নিয়ে আফসোসে ভুগছেন, আর সেই আফসোস মনে পুষে নিজের বর্তমানটা নষ্ট করছেন। তে কিছু বলল না। জাংকুক ফের বলে ওঠে, আমি জানি মিস্টার, ফেলে আসা অতীত আপনি চাইলে ভুলতে পারবেন না, কারণ সেই অতীত বর্তমানেও আপনাকে তাড়া করে বেড়াচ্ছে। তাই ভালো হয় আপনি অতীত আর বর্তমানকে এড়িয়ে ভবিষ্যতের পথে হাঁটুন। আই রিপিট মিস্টার, লাইফ ইজ টু শর্ট। একচোট মুগ্ধতায় এর দুলন ঝলকে ওঠে। ডিভোর্সের পর অনেকজনে অনেক রকম কথা ওকে বলেছে, ও শুনেছে। তাদের মধ্যে কেউ কেউ মিথ্যা আশ্বাসের বাণী শুনিয়েছে, আবার কেউ খোঁচা মেরে ওর দগদগে ঘাড়ও খুঁচিয়েছে। কিন্তু জাংকুকের মতো কেউ কোনোদিন বলেনি তেরও নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত। ওর নিজেরও অধিকার আছে এই জীবনে সুখে থাকার। তের হঠাৎ ভীষণ অদ্ভুত লাগলো একটা বিষয়, যে লোক ওকে লাইফে মুভ অন করার জন্য অনুপ্রেরণা দিচ্ছে, সে লোক কেন তবে নিজের অতীতের বিভীষিকায় এখনো ডুবে আছে? অন্তরের ধারণায় না পারতে প্রশ্নটা করে বসলো তে। তবে আপনি কেন এখনো নিজের জীবনে মুভ অন করতে পারেননি মিস্টার জাংকুক? জাংকুক তিল পরিমাণ ভরকালো না প্রশ্নটিতে, যেন ও জানতো তে এমন একটা প্রশ্ন ওকে করবে। জাংকুক ঠোঁট টেনে হাসলো। আবিষ্ট নয়নে তের দিকে তাকিয়ে মিহিস্বরে বলল, তখন এমন কোনো নারীকে পাইনি যাকে দেখে মনে হয়েছে যে এই জাংকুক
এবার তোর জীবনে মুভ অন করা উচিত। এর বুকটা ধুকধুক করে ওঠে কেন জানি। দেখো পুরোটা কথা এক দৃষ্টিতে তের চোখে চেয়ে বলে। তের হঠাৎ শরীরটা ছেড়ে দেয়। ডাল হারিয়ে পড়ে যেতে নিলেই হঠাৎ ধরফরে ওকে আগলে নেয় জাঙ্কুক। তের রক্ত ছলকে ওঠে। কোনো পরপুরুষের বাহুতে আছে অনুধাবন হতেই তথস্থ নিজেকে সরিয়ে নেয়। জাঙ্কুকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়েই টালমাটাল পায়ে মিটিং কক্ষের দিকে অগ্রসর হয়। জাঙ্কুকের গমন পারে চেয়ে বিড়বিড় করে বলে, খুব শীঘ্র আপনাকে সোয়ার হালার সার্টিফিকেট আমার হাতে থাকবে মিস্টার। এই মিটিং রুমে প্রবেশ করতেই সবার ফিসফিসানি থেমে গেল। তে তাকে দেখলো ওনার একটা চেয়ারে জাংশুক টানকে কোলে নিয়ে থমথমে মুখে বসে আছে। টান জাংশুকের ফোনটা নিয়ে বিবির হয়ে গেমস খেলছে। তে আসতেই চোখ উঁচিয়ে এক পলক দেখে সাথে সাথে চোখ সরিয়ে নিল। চোখ বেশ গম্ভীর। তাকে দেখে উপস্থিত সবার ফিসফিসানি থেমে যাওয়া জাংশুকের রগরগে চেহারা পরখ করেই তেজা বোঝা বুঝে গেছে এতক্ষণ যে এখানে ওকে নিয়ে গসিপ হচ্ছিল অনিশ্চিত। টিয়াকে বিন্দু মাত্র বিচলিত বোধ করলো না। মহিলা অভিভাবকদের নিকটে আরেকটা চেয়ার টেনে বসলো। তে বসার সাথে সাথেই টানের এক ক্লাসমেটের মা ফিসফিস করে বলে, টানের মাম্মি, শুনলাম আপনার আর টানের পাপার নাকি সারাসারি হয়ে গিয়েছে। উপস্থিত সকল এলিট শ্রেণীর মহিলাগণের সমস্ত আগ্রহ তের দিকে। এতগুলো তীরের মতো চাহনির বিপরীতও তে ঘাবড়ালো না। ধীরস্থির কণ্ঠে সাবলীল কণ্ঠে বলল, জি আপনি ঠিকই শুনেছেন। মহিলাগণ বেশ অবাক হলো তের নির্লিপ্ত উত্তরে। অবাক চোখে একে অপরের দিকে তাকালো সবাই। মহিলাটি আর কোনো প্রশ্ন করার সাহস পেল না, কিন্তু পাশে আরেকজন থেমে থাকলো না। খোঁচা মেরে বলে উঠলো, আহারে কেন হলো? মানে আপনার প্রাক্তন তো দেখছি খুবই সুদর্শন, ক্যারিংও মনে হচ্ছে, তাহলে বিচ্ছেদ কেন হলো বুঝলাম না তো। তের পেট ফেটে হাসি পেল মহিলাটির কথা শুনে। এরা নাকি আবার নিজেকে শিক্ষিত বলে দাবি করে। তে ঠোঁটে ক্ষীণ হাসি রেখে প্রত্যুত্তর করে বলল, আপু একটা কথা কি জানেন, চকচক করলে না শোনা হয় না। কারো বাহ্যিক সৌন্দর্য অবলোকন করে অন্তত তার ব্যক্তিগত বা চরিত্র বিচার করবেন না। এটা আপনার নিচু আর নোংরা মন মানসিকতার পরিচয় দেবে। মহিলাটি চোখ নামিয়ে নেয় বিস্তর লজ্জার অপমানে। বাকিরা সবাই হতবাক হয়ে বসে থাকে। এদের মধ্যে কেউ কেউ আবার মুগ্ধ হয়তো দ্বিজনী গলার প্রতিবাদে। জাংশুক এক দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। ওখানে কি কথা হচ্ছে তার কানে না গেলেও তের বাচন ভঙ্গি ঠোঁট নাড়ানোতে ওর মনটা অশান্ত হচ্ছে। মাত্র 2 মাস হয়েছে তাদের বিচ্ছেদের। জাংশুক এখনো নিজের মনকে শক্ত করতে পারছে না। বাকি জীবন কিভাবে কাটাবে দেখে ভুলে গুমট পরিস্থিতির ইতি টানে হেড মিসের আগমনে। ততক্ষণে জাংকুক এসে বসে পড়ে মেয়ের পাশে। জেসি বাবাকে দেখে চুপ করে তার কোলে বসে যায়। বিপরীতে জাংকুক মুচকি হেসে মেয়েকে বুকে জড়িয়ে বসে থাকে। হেড মিস ও বাচ্চাদের শিক্ষকদের নিয়ে আসন্ন পরীক্ষার বিষয়ে অনেক কথা বলেন তিনি। তারপর আমন্ত্রিত অতিথিদের জন্য হালকা স্ন্যাক্সের ব্যবস্থা করলো স্কুল কর্তৃপক্ষ। মিটিং শেষ হওয়ার পর বাচ্চারা সবাই যে যার ক্লাসে চলে গেল। স্কুল ছুটির পর তে আগে আগে ব্যস্ত গতিতে বের হয়ে আসলো। উদ্দেশ্য জাংশুককে এড়িয়ে বাড়ি ফেরা। তখন বাচ্চারা ক্লাসে যাওয়ার পরও যখন জাংশুক ঠায় দাঁড়িয়েছিল তখনই বুঝেছে তে জাংশুক ওদের আর ছাড়বে না। তে কিছুতেই চাইছে না এই জাংশুক নামক প্রতারকের সঙ্গ। শুধুমাত্র ছেলেটার জন্য জাংশুকের দাঁত চেপে সহ্য করতে হচ্ছে। জাংশুকের এক্সিস্টেন্সও এর অস্বস্তি হয়। ঘেনে মরে যেতে ইচ্ছা করে। তে বুঝে উঠতে পারে না এই পুরুষ জাতিকে। অবশ্য জাংশুকে কখনোই বুঝে ওঠেনি, সেই সুযোগটা ওকে দেওয়াই হয়নি। দুটো বালিশের পাশাপাশি শুয়েও ওদের দুজনের মধ্যে ছিল এক পৃথিবী বিষম দূরত্ব, যে দূরত্বটাতে 5 বছর চেষ্টা করেও মেটাতে পারেনি। একটি দীর্ঘশ্বাস ফেলে তো কয়েকটা সিএনজি দাঁড় করাতে চাইলো, কিন্তু সবগুলো সিএনজি যাত্রী বহন করে নিয়ে যাচ্ছে। তে ভয়ে ভয়ে বারবার পেছন তাকাচ্ছে। তখন ছুটির সময় একটা কল আসায় জাংশুক সেটা রিসিভ করে সাইডে চলে গিয়েছিল। সেই সুযোগটা কাজে লাগিয়ে তে তড়িঘড়ি করে টানকে নিয়ে বের হয়ে এসেছে। মাম্মা পাপ্পা কোথায়? পাপ্পা যাবে না আমাদের সাথে? না বাবা। কেন মাম্মা? তে তে আটকে ওঠে, দাঁত কিরমির করে বিড়বিড়াই, হে আল্লাহ, শেষ রক্ষা আর হলো না। জাংশুক বড় বড় পা ফেলে এগিয়ে এসে একদম তের সম্মুখে এসে দাঁড়ায়। ওর শান্ত দৃষ্টি তের ওপর পড়ল। টান স্বভাব সুলভ উৎফুল্লতায় মজে যায় জাংশুককে দেখে। সে তো আর জানে না তার বাবার কীর্তি। জাংশুক টানকে কোলে তুলে তেকে শুধায়, পালিয়ে যাচ্ছ? হ্যাঁ। প্লিজ বি কমফোর্টেবল। আমার উপস্থিতি যদি তোমার জন্য এতটাই ঘৃণার হয় আমি আসবো না তোমার সামনে। তে থমথমে মুখ করে রইল। জাংশুক অনুরোধের সুরে বলল, তে আমি পৌঁছে দিয়ে আসছি, প্লিজ চলো। এখানে দাঁড়িয়ে গাড়ি পাবে বলে মনে হচ্ছে না। তে কিছু বলবে বলে মুখ খুলবে, এর পূর্বে জাংশুকের ফোনটা দরদ করে বেজে ওঠে।
জাংশুক পকেট থেকে ফোনটা বের করে। তে স্পষ্ট দেখে স্ক্রিনে আয়ুর নামটা জ্বলজ্বল করছে। তের বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বের হয়। জাংশুক বিব্রত হয়ে ফোনটা রিসিভ করে। প্রাক্তনের সামনে বর্তমানের কল। প্রাক্তন আর বর্তমান মিক্সড হয়ে যাওয়ায় বেচারা বেশ বিড়ম্বনায় ভুগছে। ফোনের ওপাশে কি বললো তা শুনল না, কিন্তু এর পরপরই জাংশুকের চেহারাখানা বেশ বিচলিত দেখা গেল। তে ভ্রু কুচকে চেয়ে রইল। জাংশু ফোন কাটতে যেন ওর নাভিশ্বাস উঠে গেল। সেভাবেই হাড়বড়িয়ে বলল, তে আমাকে যেতে হবে, আয়ুর শরীরটা ভালো নেই হঠাৎ। বুঝেছি, আমি সেটাই বলছি, আপনাকে আপনার অসুস্থ স্ত্রীর পাশে থাকা দরকার, অথচ আপনি এখনো প্রাক্তনকে বাড়ি পৌঁছে দিতে দাঁড়িয়ে আছেন। প্লিজ গো। তে কাট কাট গলায় কথাগুলো বলল। জাংশুক চুপচাপ হজম করে নিল তের কটু বাক্যগুলো। প্রতিদরে কিছু না বলে মাথা নিচু করে প্রস্থান নিল। জাংশুক যেতেই তে মনে মনে আল্লাহকে ধন্যবাদ জানালো এই যাত্রা বাঁচিয়ে নেওয়ার জন্য। তে মনে মনে প্রার্থনা করে প্রাক্তনকে ফেস করার মতো জঘন্য যন্ত্রণা উপরওয়ালা আর কাউকে না দেয়। একটা ব্যথাত নিঃশ্বাস ফেলে সে পিছু ফিরল। খানিকটা চমকে দেখলো জাংকুক একদম ওদের সন্নিকটে এগিয়ে আসছে। তে কিছু বলার আগেই জাংকুক নিজ থেকে স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে বলে, বাড়ি ফিরবেন না? জি ফিরবো। যদি কিছু মনে না করেন, আই ক্যান ড্রপ ইউ। তে একটু হেসে বলল, জি অবশ্যই, প্লিজ কাম। তে গাড়ির কাছে আসতেই জেসি তের অন্য প্রান্ত টেনে ধরলো। এ ডাকাতেই জেসি আদর্শরে আবদার পারলো, সুইট আন্টি আমি তোমার কোলে বসবো। হ্যাঁ একদম না, আমি বসবো আমার মাম্মামের কোলে, তাই না মাম্মাম? আমি আগে বলেছি, তাই আমিই বসবো সুইট আন্টির কোলে। আমি বলেছি না আমি বসবো মাম্মামের কোলে। না আমি বসবো, না আমি বসবো মানে আমি বসবো। তে আর জাংকুক হতবিহল বনে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে ওদের ঝগড়া দেখছে। জেসি রাগে ফেটে পড়ে, পিচ ঢালাই করা সড়কের ডান পা দাপিয়ে বলে, আমি আগে বলেছি না পচা ছেলে, আমি বসবো সুইট আন্টির কোলে। আমি বলেছি মানে আমি বসবো আমার মাম্মামের কোলে। তোমার কি মাম্মাম নেই? আমি কি কখনো বলেছি আমি তোমার মাম্মামের কোলে? তে দোকানে হাত চেপে বলে মৃদু চিৎকার করে। টানকে ধমকে বলে, এটা কেমন কথা টান? যাও চুপচাপ বসে পড়ো। জেসি কি সবসময় বায়না করার জন্য আমাকে পাবে? যাও বসো ওখানে। টানের চোখ টলমল করে ওঠে তের ধমক খেয়ে। মাম্মাম অলেজ তাকেই বকে দেয়। জেসি মুখ টিপে হাসে। ভালো হয়েছে একদম। এবার আমি বসবো সুইট আন্টির কোলে। জেসির গা জ্বালাময়ী হাসিতে টানের নাকটা ফুলে ওঠে। কয়টা মিনিট মিস্তে। জাংকুক এগিয়ে এসে গম্ভীর আওয়াজে আদেশ ছড়ে এক প্রকার, তোমরা কেউ মিস্তের কোলে বসতে পারবে না। দুজন পেছনে ছিটে চুপচাপ বসে গিয়ে। উনি আমার পাশে ছিটে বসবেন। পাপা আমি সুইট আন্টির কোলে বসবো। জেসি নো মোর ওয়ার্ডস। বাবা যেটা বলেছি সেটা করো। অগত দুজনেই মুখ লটকে ব্যাগ সিটে বসে পড়ে। ঠোঁট কামড়ে নিজের উপচে হাসি আটকায়। এই জাঙ্কুকে সে হাতের বুড়ো আঙুল ইশারা করে সাবাসি দেয়। লোকটা কি কৌশলে না সামনে নিল দুজনকে। জাঙ্কুক ঠোঁট এলিয়ে হাসতে বিপরীতে। তো এই প্রথম জাঙ্কুকে হাসতে দেখলো। অজান্তেই মুগ্ধ হলো ওর দুনয়ন। প্লিজ সিটে। জাংকুক ইশারা করে বলতেই তের ভ্রম কাটে। দেখে জাংকুক ওর জন্য গাড়ির ডোর খুলে রেখেছে। তে অপ্রস্তুত হলো সামান্য। তে উঠে বসতেই জাংকুক গাড়ি স্টার্ট দিল। লুকিং মিররে তাকিয়ে দেখলো মুখ লটকে দুজনে বুকে দুহাত বেঁধে দুদিকে তাকিয়ে আছে। তে হেসে ফিসফিস করে বলল, একদম ঠিক হয়েছে। বিপরীতে জাংকুক হাসলো। তে বলল, আপনি খুব সুন্দর করে বাচ্চা ম্যানেজ করতে পারেন। জাংকুক মৃদু হেসে বলে, জেসিকে ছোট থেকে একা হাতে মানুষ করতে করতে শিখে গিয়েছি। তে হাসলো। জাংকুক আমতা আমতা করে বলে ওঠে, ক্যান আই আস্ক আ কোয়েশ্চেন মিস্তে? জি করুন। মানে আজ জাংশুকে আপনি দেখেছিলেন? জি দেখেছিলাম। তের সহজ উত্তর। জাংকুক বোধ হয় খানিকটা নারাজ হলো তা শুনে। আমার মনে হয় আপনার জাংশুকে অ্যাভয়েড করে চলা উচিত। প্লিজ ডোন্ট মাইন্ড। ওর হাবভাব আমার কাছে সুবিধাজনক ঠেকছে না। কি করবো বলুন? আমি চাইলেও যে জাংশুকে এড়ে চলতে পারছি না আমার টানের জন্য। মানে হলো এই যে আমি টানের জন্য যত যাই করি না কেন ওর বাবার অভাবটা আমার পক্ষে পূরণ করা কোনোদিনও সম্ভব না। কেউ কোনোদিন কারো বিকল্প হতে পারে না জাংকুক সাহেব, এটি চিরন্তন সত্য। আর সেই অভাবটা আপনি চাইলে পূরণ করতে পারেন মিস্টার। কিভাবে? নিজের জীবনে দ্বিতীয় সূচনার মাধ্যমে। তেল পিড়ে যেন চমকে ওঠে। হতভাগ নেচে সে তাকায় নিলিপ্ত হাতে ড্রাইভ করতে থাকা জাংকুকের দিকে। এই জাংকুক দৃষ্টি সামনে রেখে সমস্ত মনোযোগ ড্রাইভিং এ দিচ্ছে। এর বুকটা টিপ টিপ করছে। হৃদয়ের মনি কঠোরে বেজে ওঠে যেন কয়েক লাইন।
এই জাঙ্কুকের গাড়িটা যখন তেদের পুরনো দোতলা বিল্ডিংটার সামনে ব্রেক কষে, ঘড়িতে তখন ঠিক দুপুর 2টা বাজে। তেজস্বী সূর্য তখন খাড়া মাথার উপরে, রোদের তাপে উত্তপ্ত পিচ ধরা রাস্তা। তে পেছনে তাকিয়ে দেখে ক্লান্তিতে বাচ্চা দুটো গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। তে নিভৃতে মুচকি হাসতো তা দেখে। জাঙ্কুকের মৃদু হাসি লক্ষ্য করে নিজেও পিছু ফেরে, দেখে বিচ্ছু দূরতে একে অপরের সাথে জড়সড় হয়ে ঘুমিয়ে আছে। দুজনে যে কিছুক্ষণ আগে এক প্রস্ত খুঁটোখুটি করেছে, এখন এদের দেখে তা বোঝার কোনো উপায় নেই। তে সিট বেল্ট খুলতে খুলতে মিহি স্বরে বলল, জাঙ্কুক সাহেব ভেতরে আসুন, দুপুরের খাবারটা খেয়ে যাবেন। জাঙ্কুক মুখ খুলে কিছু বলতে নেবে, এর আগেই তে ফের অনুরোধ করে বলে, প্লিজ না করবেন না। দুপুরের সময়টা আপনি আর জেসি মামুনি আমার বাড়ির সামনে থেকে অভুক্তে চলে যাবেন, এটা অত্যন্ত কষ্টদায়ক আমার জন্য। কিন্তু এভাবে মানে কোনো কিন্তু নয়। আপনার পক্ষ থেকে আমি 2বার লাঞ্চে ট্রিট নিয়েছি, আর জেসিও অনেক খুশি হবে। মা তো প্রায়শই বলে জেসি বেবিকে একবার অন্তত যেন নিয়ে আসি আমি বাসায়। এদিকে ওদের কথাবার্তায় জেসির সবে নেমে আসা নিদ্রা উড়ে যায়। তন্ত্র ঘরে চোখ পিটপিট করে চেয়ে দেখে টানোর কাঁধে মাথা রেখে হাঁ করে ঘুমোচ্ছে। অমনি দপ করে জ্বলে ওঠে আর হিংসুটে বাচ্চা মন। ছোট হাতটা তুলে একটা চাটি মারে টানের মাথায়। ঘুমন্ত টান কপাল কুঁচকে চোখ খুলে দেখে জেসি সরু লোচনে ওর দিকে তাকিয়ে আছে। কি আপনাদের ঝগড়াঝাটির ম্যাচ আবার শুরু হয়ে গিয়েছে নাকি? তে হেসে গাড়ি থেকে নেমে গিয়ে পিছনের ডোর ওপেন করে ওদের দুজনকে নামায়। জেসিকে কোলে তুলে বলে, আজ আপনার সুইট আন্টির তরফ থেকে আপনাকে দাঁত করা হয়েছে, আপনি কি তা গ্রহণ করবেন জেসি মামুনি? জেসি সজল চোখে আশা নিয়ে নিজের পাপার দিকে তাকায়, দৃষ্টিতে জানতে চায় পাপার অনুমতি আছে কিনা। জাঙ্কুক ঠোঁট এলিয়ে হাসলো, বলল, কি আমার জান, প্রতিদিন তো টানের টিফিনে ভাগ বসান, আজ না হয় একদম পেট ভরে তার বাড়িতেই খাবেন। জেসি বুঝলো না এত কিছু, শুধু এটা বুঝলো আজ সে তার সুইট আন্টির সাথে অনেক সময় কাটাতে চলেছে। ওর বাচ্চা মন সর্বদা যে সময়টুকুর প্রতীক্ষায় রত। তেদের বাড়িটা 3তলা বিশিষ্ট। এই বাড়িটার নিচতলা তৈরি করে দিয়ে গিয়েছিলেন তের দাদা, বাকি 2টো তালা তের বাবার চাচা মিলে তৈরি করেছেন। কিন্তু আফসোস, বাবা নামক মানুষটা বেশি দিন থাকতে পারেননি নিজে তোলা বাড়িটিতে। বাড়ি জমিয়েছেন স্থায়ী ঘরে। নিচতলা 2টো ইউনিটে ভাড়া দেওয়া আছে। 3তলায় ওর ছোট চাচারা থাকেন 2 ছেলে নিয়ে, আর 2তলায় থাকেন তেরা। জাঙ্কুক চোখ বুলিয়ে চারিদিকে তাকায়। বেশ সুন্দর বাড়িটা। এদিকটা এত কোলাহল শব্দ নেই, একদম নিরিবিলি প্রশান্ত পরিবেশ বিরাজমান। তে 2তলায় বাসার কলিং বেল বাজায়। ইয়ঞ্জন তখন রান্নাঘরে ছিলেন। মেয়ে এসেছে মনে করে তস্ত পায়ে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে দরজা খুলে দেন। দরজা খুলতেই বেশ অবাক হন তিনি। মেয়ে আর নাতির সাথে অপরিচিত একজন পুরুষ আর একটি পুতুলের মতো হৃদপুষ্ট মেয়ে বাচ্চাকে দেখে প্রশ্নবোধক চাহনিতে মেয়ের দিকে তাকায় তিনি। তে মুচকি হেসে বলে, মা, অতিথি এসেছে তোমার। ও আচ্ছা, তাই নাকি? আসো বাবা, তোমরা ভেতরে আসো। এই জাঙ্কুক ভেতরে ঢুকে সরজে সালাম দেয় ওনাকে। ওর হঠাৎ বেশ লজ্জা লাগছে, এভাবে খালি হাতে চলে আসাটা কেমন হলো। মিশতেও না। জেসিকে সামনে এনে হেসে শুধালো, মা দেখো তো চিনতে পারো কিনা। ভদ্র মহিলা কতক্ষণ নির্বিষ্ট মনে দেখলেন মায়াময় আদরের মেয়েটিকে। বাচ্চাটা চোখ পিটপিট করে ওনার দিকেই তাকিয়ে আছেন। হঠাৎ কিছু মনে পড়েছে এমন ভঙ্গিতে ইয়ঞ্জন বললেন, জেসি, টান যার সাথে প্রতিদিন ঝগড়া করে। ভদ্র মহিলা স্বরের মনে বলেছেন কথাটা, কিন্তু টানটা মারতে পারলো কই। তাই তো দাপ করে জ্বলে উঠে বলে, আমি একদমই জেসির সাথে ঝগড়া করি না, কখনোই না। জেসি যে পচা, উল্টে ও সবসময় আমার সাথে ঝগড়া করে। বেচারা জেসি ভদ্রতার খাতিরে চোখ কটমটে চুপ করে থাকলো। না হয় নির্ঘাত এখানে আবার যুদ্ধ সংঘটিত হতো। তে হেসে উপনিচ মাথা নাড়ালো। ভদ্রমহিলা চুপ করে জেসিকে কোলে তুলে নিল। চোখে একরাশ মায়না দেখলেন ওকে। মনে মনে ভাবলেন, কেমন কঠোর মা হলে এত আদুরে বাচ্চাটির মায়া ছেড়ে চলে যেতে পারে। এ কেমন পাষণ্ডী মা, এমন পরীর মতো দেখতে একটা ছোট্ট বাচ্চাকে ফেলে ওর মা কিভাবে থাকছে। বুকে এক মুহূর্তে যেন কাঁপছে না। কোথায় হারিয়ে গেলে মা? না না, কোথাও না। এ কি বাবা, তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন? বসো না এখানে। জাঙ্কুক সোফায় বসলো। এই অঞ্চল ঝটপট করে 4 গ্লাস শরবত নিয়ে আসলেন। দুপুরে খাওয়ার সময় হয়ে যাওয়াতে আর কোনো পাকোয়ান আনলেন না সাথে। জাঙ্কুক শরবতটুকু খেয়ে তৃপ্ত হলো। তেজটা এতক্ষণ গলা শুকিয়ে গিয়েছিল যে। বাবা, ওইদিকে বাথরুম, যাও হাত মুখ ধুয়ে আসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। প্লিজ আন্টি, এত ব্যস্ত হবে না দয়া করে। এমনিতে এই সময় এসে আপনাকে খুব বিড়ম্বনায় ফেলে দিলাম আমি। এভাবে বলো না বাবা, তুমি আমার ছেলের মতো।
তে মা, তুই বাচ্চা দুটোকে ফ্রেশ করে নিয়ে আয় তো, অনেক বেলা হয়েছে, খিদে পেয়েছে ওদের, আমি যাই। ঠিক আছে মা। এই যে মিস্টার জাংকুক, আপনি বসুন, আমি ওদের ফ্রেশ করে আনি। হ্যাঁ, জাংশুক সায় জানালো মাথা নাড়িয়ে। চোখ ঘুরিয়ে ছিমছাম বাচ্চাটা দেখলো এক পলক। হঠাৎ চোখ আটকালো সামনে টি টেবিলে। কিছু একটা চোখে পড়তেই জাংকুকের মসৃণ ললাট গুটিয়ে গেল। টি টেবিলের উপরে একটা ফাইল আর সাথে দুটো ছবির কপি পাশাপাশি চাপা দিয়ে রাখা টিভি রিমোট দিয়ে। আপাত দৃষ্টিতে স্বাভাবিক একটা বিষয় সেটে, কিন্তু জাংকুকের দৃষ্টি আর কপালে জমে ওঠা শ্বেত জলের কণাগুলো দেখে একদমই মনে হচ্ছে না ব্যাপারটা স্বাভাবিক কিছু। কেননা সিভি ফাইলের পাশে জল করেছে একজন ভদ্রলোকের ছবি। আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে ছবির লোকটিকে জাংকুক খুব ভালো করে চেনে। ডক্টর ইয়নহো, জিমিনের মেডিকেল কলেজের লেকচারার। লোকটা সম্পর্কে যতটুকু জাংকুক জানে তা হলো লোকটা বিপত্নী, একটা ছেলেও আছে শুনেছিল। তের বাসায় বিপত্নী ডক্টর ইয়নহোর বায়োডাটা আর ছবি কেন থাকবে তা বুঝতে বুদ্ধিমান জাংকুকের কিঞ্চিত পরিমাণ অসুবিধা হলো না। ঠিক এই জঘন্য ব্যাপারটা উপলব্ধি করেই ওর নিঃশ্বাস ভারী হলো। নিজের হৃদয়ে অল ইন্ডিয়া এতদিনে বোনা স্বপ্নগুলো ধুলিস্মাত হওয়ার সংখ্যায় কামড়ে ধরলো বুক। অতি তবে দেরি করে ফেললো। তে জেসিয়া টানকে ফ্রেশ করে ড্রয়িং রুমে নিয়ে আসে। ওদেরকে দুটো চেয়ারে পাশাপাশি বসিয়ে দিয়ে আদরের শাসনে বলে, বাচ্চারা তোমরা এখানে বসো, একদম ঝগড়া করবে না দুজনে, কেমন? আমি 2 মিনিটে গোসল সেরে আসছি। দুজনে লক্ষ্মী বাচ্চার মতো নিজেদের মাথা নাড়ালো। তে দেখলো জাংকুক এখনো ফ্রেশ না হয়ে সোফায় ঠায় বসে আছে পূর্বের ন্যায়। তে এগিয়ে এসে মিহিস্বরে ডাকলো, মিস্টার জাংকুক। হ্যাঁ। জাংকুক সামনে তাকাতেই চমকে ওঠে শঠান দাঁড়ানো তেকে দেখে। সদ্য স্ন্যাপ তের পরনে একটা জারু রঙা চুড়িদার সাদা ওড়না। মুখটাতে এখনো বিন্দু বিন্দু পানি জমে আছে। পিঠ বেয়ে নামা কেশরাশি হতে টপটপিয়ে পানির বিন্দু কণা ফ্লোরে পড়ছে। বোঝা যাচ্ছে ব্যস্ততার ছোট নিচের চুলগুলো ভালো করে মুছে নিছে। জাংকুক অজান্তে মুগ্ধ হলো এই অতি সাধারণ অথচ জাংকুকের চোখে সর্বদা অসাধারণ নারীটির প্রতি। এই নারীটির সৌন্দর্য আগে কখনো পরে করে দেখা হয়নি। নারীটির অসামান্য ব্যক্তিত্ব আর বুক ভরা মমতা দেখে জাংকুক পিছলেছে, কিন্তু আজ প্রথমবার তের রূপেও জাংকুকের দৃষ্টিমুগ্ধতা খেলে গেল। সবাই কেঁপে উঠল ভেতরটা। বিবশ হলো হৃদয় কখন। ওদিকে ওয়াশরুম, ফ্রেশ হয়ে আসুন, ভালো লাগবে। জাংকুক নিজেকে ধাতস্থ করে মাথা ঝাঁকায়। তের দিকে এক পলক তাকিয়ে আবার মাথা নিচু করে নাই। হঠাৎ ভারী হওয়া পা দুটো টেনে ওয়াশরুমের দিকে যায়। জাংকুক যেতেই তেগো রান্নাঘরের দিকে। কি রান্না হয়েছে কে জানে। ভাবলো জেসির জন্য ঝটপট কিছু একটা বানাবে আর পছন্দের, কিন্তু রান্নাঘরে আসতেই তে অবাক হলো। ইয়নজনকে খুবই ব্যস্ত দেখাচ্ছেন রান্নাঘরে। ভাগ্য ভালো ছিল আজ বাসায় সবার জন্য মাংস, পাতলা টমেটো টক আর বাসমতি চালের ভাত রেঁধেছিলেন। সুগা যে কালকে হসপিটাল থেকে স্যালারি পেয়ে বাড়িতে ভালো মন্দ বাজার করে এনেছিল। মনে মনে ছেলের কৃতজ্ঞতা স্বীকার করে প্রফুল্ল চিত্র করাতে তেল গরম করতে দিয়ে ইলিশ মাছের পিসগুলোতে মশলা মাখাতে লাগলেন। ইলিশগুলো গরম গরম ভেজে দেবেন যে। ইস, তার বাড়িতে আজ পর্যন্ত কোনো অতিথির জন্য এত অল্প আয়োজন করা হয়নি। মা, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? উনি খুবই অমায়িক একজন মানুষ, আমাদের জন্য যা রেঁধেছো তাই দাও। কি যে বলিস না, ছেলেটা কি আর প্রতিদিন আমার বাড়িতে খেতে আসবে বল? ইস, যদি একটু কল করে জানাতি, জেসির জন্য আমার হাতের চিংড়ির মালাইকারি করতাম। তুমি চিন্তা করো না মা, ওর জন্য আমি একটা আইটেম বানাবো। ওটা পেলে ওর আর কিছুই লাগবে না। কি বানাবি? খেজুর রসের সিন্নি। ওদিন কি মজা করে খেয়েছো জানো? খাওয়া শেষে আবার হা করেছিল। আহারে, মেয়েটাকে এত মায়া লাগে। কি করে যে ওর মায়ের বাচ্চাটাকে ছেড়ে যেতে পারলো? সংসার বাচ্চা মায়াকে এদের আলাদা দেয়নি নাকি? শুনেছি ছেলেটা খুবই ভালো। এমনই তো হয় মা, কেউ পেয়েও হারায় আর কেউ না পেয়েও গুমড়ে মরে। ইয়নজন চুপ করে গেলেন, বুঝলেন মেয়ের কথার অর্থ। যে মেয়েগুলোর একটা সংসার করার শখ, তারা কেন যেন তা পায় না। এভাবে বলিস না মা, তোর সংসার হবে। আল্লাহ চাইলে তুই দ্বিতীয়বার নতুন করে একটা প্রকৃত সংসারে স্বাদ আস্বাদন করবি। আচ্ছা মা, ছাড়ো এসব, তুমি এদিকটা দেখো, আমি ঝটপট চিনিটা বসিয়ে দিই। আচ্ছা শোন না মা। হ্যাঁ মা বলো। বেশি করে চাল নিয়ে নে, একটা বক্সে ভরে ওদের বাসার জন্য দিয়ে দিস, কেমন? আচ্ছা ঠিক আছে। দেখুন মিস্টার জাংশুক, যা বলার আমি খোলাখুলি বলে দিচ্ছি। মিসেস আলের ফিজিক্যাল কন্ডিশন খুবই নাজুক। বেবির পজিশনও ঠিক নেই। টোটালি 20 পজিশনে আছে বাচ্চাটা। এডিমা মানে হচ্ছে অতিরিক্ত পানি জমে গিয়েছে ওনার শরীরে। সাথে অ্যাক্লাম্পসিয়ার জটিলতা তো আছেই। আই ক্যান ওয়ান্ট টু সে বাচ্চাটার সার্ভাইভ করার চান্স খুবই কম। জাংশুকের হাত পা জমে যাচ্ছে। ডাক্তারের অকপটে বলা কথাগুলো ওর বুকে তীরের ফলে নাই বিচ্ছে।
গা কাঁপছে ভীষণ ভাবে। ডক্টর আবারও স্বাধীনভাবে বললেন, ওনাকে কয়েকদিন হসপিটালে অবজারভেশনে রাখতে হবে। আমরা গতিবিধি বুঝে দেখি, যদি অবস্থা সংকটাপন্ন হয়ে যায় তাহলে সি সেকশন করে ফেলতে হবে। কিন্তু ডক্টর, আমি তো সবে 7 মাস, কিছুই করার নেই। ওনার প্রেজেন্টে অ্যাব্রেশন, সাথে বেবি ব্রিজ পজিশন বুঝতে পারছেন। বেবিটা নিয়ে নেওয়া ছাড়া উপায় দেখছি না। আর যদি অবস্থা ভালো থাকে তবে তো ভালোই, যথাসময় ডেলিভারি হবে। এখন এই ওষুধগুলো খাওয়ান। নিন। জাংশু প্রেসক্রিপশনটা নিয়ে নড়ে চড়ে উঠে দাঁড়ালো। চেম্বার থেকে টালমাটার পায়ে বের হয়ে অগ্রসর হলো আয়ুকে জরুরি অবস্থায় যে কেবিনে অ্যাডমিট করা হয়েছে ঠিক সেখানে। ভেতরে আয়ু অচেতন হয়ে পড়ে আছে। পাশে জাংশুকের মা বসে তসবি জপ করছেন বিড়বিড়িয়ে। কেবিনের সামনে এসেও আর ভেতরে কেন জানে আগাতে পারল না জাংশু। একটা ব্যথাতুর শ্বাস ফেলে ভারী পা দ্রুত টেনে উদ্দেশ্যহীন হয়ে বের হলো হসপিটাল থেকে। ওদিকে ডক্টরের কেবিনে কে একজন এসে উপস্থিত হলো। মে আই কাম ইন ম্যাম? ইয়েস কাম। হ্যালো ম্যাম। আরে সুগা যে, প্লিজ সিট। থ্যাংক ইউ ম্যাম। তাই কেমন চলছে ইন্টার্নি লাইফ? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো চলছে। আজ তো মনে হয় তোমার প্লেসমেন্ট গাইনি অ্যান্ড অবসে। জি ম্যাম। কোনো প্রকার সমস্যায় পড়লে উইদাউট হেজিটেশন আমাকে জানাবে। শিওর ম্যাম। ম্যাম, ক্যান আই আস্ক সামথিং? ইয়া শিওর। ম্যাম, বলছিলাম যে কেবিন নাম্বার 305-এর পেশেন্টের সমস্যা গুরুতর মনে হচ্ছে। আমি এইমাত্র রোটেশনে গিয়েছিলাম। হ্যাঁ সুগা, মেয়েটার কন্ডিশন বেশ সংকটাপন্ন, তা তো দেখতেই পাচ্ছ। যে কোনো কিছু হয়ে যেতে পারে। মেয়েটাকে দেখে অনেক মায়া লাগে, মনে হয় কোনো কিছু নিয়ে খুব ডিপ্রেশনে আছে। সুগা থমথমে মুখে উঠে দাঁড়ায়। ম্যাম, কর্মফল জিনিসটা না খুব খারাপ। আমরা মানুষরা মনে করি পাপ করলেই বাকি, কিন্তু এটা ভুলে যায় স্বীয় বিবেক হলো সবচেয়ে ভয়ঙ্কর, যার দংশনে ক্ষণে ক্ষণে তর্পে মরতে হয়। এই বলে সুগা প্রস্থান করলো। ডক্টর বিভ্রান্ত দৃষ্টিতে আর গমন পথে চেয়ে রইলেন। কি বললো ছেলেটা, আর কাকে উদ্দেশ্য করি বা বললো? এটা কার জন্য নিয়েছো? আমার মেয়ের জন্য। জেসির জন্য? কায় ভ্রুকুসকে চেয়ে রইল। ওর এমন দৃষ্টি দেখে লিসা বলল, জেসির জন্মদিন কালকে। কিন্তু লিসা, তুমি এটা কিভাবে দেবে? যেভাবেই হোক দেব। জেসিকে তো আমি সেভাবে কোনো কিছুই দিতে পারিনি। বুঝতে পেরেছি। আচ্ছা লিসা, তুমি না বলেছিলে জেসির কাস্টডি নেওয়ার জন্য অ্যাপ্লাই করবে? না। কেন লিসা, তুমি না বললে ওই দিন? এখন আমি সেটা করতে চাই না। বাট হোয়াই? এখন জেসিকে নিয়ে জাংকুকের সাথে লড়াই করা মানে নিজের ক্যারিয়ার ঝুঁকিতে ফেলা। মিডিয়ার কেউই জানে না আমি ম্যারিড ছিলাম। তাছাড়া বর্তমানে আমার একটা মেয়েও আছে। এখন মিডিয়া যদি হঠাৎ করে এসব গুণাক্ষরেও টের পায়, দেন আই এম ফিনিশড গাই। আমার এত বছরের একটু একটু করে গড়ে তোলা ক্যারিয়ারটা নিমিশে গুড়িয়ে যাবে। তাই ভারী আশ্চর্য হলো, এই কেমন মা যে কিনা সন্তানের থেকেও ক্যারিয়ারকে বড় করে দেখে। আর এর জন্য কি না ও জেনিকে দিনের পর দিন ঠুকে যাচ্ছে। জেমি নিজের সন্তানকে চায় না, সে খেয়াল রাখবে কায়ের সন্তানের? হয়তো জেনি লিসার মতো অত্যাধুনিক না, না লিসার মতো আগুন সুন্দরী, কিন্তু জেনি একজন সৎ স্ত্রী, আদর্শ মা। পুরুষরা বাইরে যতই নোংরামো করে বেড়াক না কেন, দিন শেষে প্রতিটা পুরুষই জেনির মতো মেয়েকে ঘরে বউ রূপে চায়। লিসা তো কেবল ক্ষণিকের মোহ। জেনিকায় মানসিক শান্তি, ঘরের সৌন্দর্য। লিসার মতো মেয়েদের কেবল হোটেল বা বোতলেই মারায়। হঠাৎকার মনে মনে নিজের সিদ্ধান্তটা বদলে ফেললো, যে সিদ্ধান্তটাও লিসার প্রতিনিয়ত চাপে নিয়ে ফেলেছিল। ও লিসাকে কিছুতেই বিয়ে করবে না, কিছুতেই না। জেনিকে ডিভোর্স দিয়ে এমন একটা স্বার্থপর মেয়েকে বিয়ে করা মানে নিজের জীবন ধ্বংস করা। কি হলো কাই, তুমি কোথায় হারিয়ে গেলে? কই কিছু না তো। তা কি ভাবলে? কি নিয়ে? আমাদের বিয়ে নিয়ে। ও আচ্ছা, আরে বেবি এত তাড়াহুড়ো কিসে বলো তো? বিয়ের সাথে এসে তো থার্ড ক্লাস সাবজেক্ট। আমরা এমনিতে ফ্রিডমলি লাইফ এনজয় করছি, এটাই করি না? হোয়াট? এমন তো হওয়ার কথা ছিল না কাই, তুমি নিজের কথা খেলাপ করেছো। আই ওয়ার্ন ইউ কাই, ডোন্ট ট্রাই টু অবজার্ভ ক্রস টু মি, ওকে? ও বেবি কাম ডাউন, আমি তো তোমাকেই বিয়ে করব। তার আগে জেনিকে ডিভোর্স দেওয়ার একটা যোগ্য কারণ তো খুঁজে বের করি। ওকে, দ্যাটস মাই গার্ল, নাও স্মাইল। রাত 10:30, খাবার টেবিলে খেতে বসেছে এদের পরিবার। পরিবার বলার কারণ হলো আজ সুগা উপস্থিত। সপ্তাহে 4 দিন ওর নাইট ডিউটি, আর বাকি 3 দিন ডে শিফট। সুগা খেতে খেতে বোনকে শোধাই, কিরে ইয়েন হোসারের বিষয়ে কিছু ভাবলি? কিছু তো বললি না আমাকে। তে খেতে খেতে হঠাৎ থেমে যায়। ইয়েন যেন খাওয়া থামিয়ে মেয়ের দিকে তাকায় উত্তরের আশায়। তে হঠাৎ উদাস হয়ে যায়। সুগা প্রশ্নের উত্তর কি বলবে ভেবে পেল না। জেদের বসে তো বলে দিয়েছে যে ও আবার বিয়ে করবে, কিন্তু সবকিছু কি এতই সোজা?
বিশেষ করে একটা মেয়ের কাছে সবকিছু ভুলে দ্বিতীয় সূচনা করাটা যে অনেক কঠিন। নিজের ফিরে আসা স্বামীর সংসার মায়াকে এখনো ভুলতে পেরেছে? মস্তিষ্কে তৎক্ষণাৎ উত্তর এলো না। জাংশুকের প্রতি তীর ভালোবাসা নেই, এই সত্যিটা সে মনে প্রাণে বিশ্বাস করে। কিন্তু ওই যে মায়া, ওটা যে আরো খারাপ। ভালোবাসা একসময় নিঃশেষ হয়, সময়ের সাথে সাথে ফিকে পড়ে যায়, কিন্তু মায়া নামক অনুভূতিটা মৃত্যুর আগ পর্যন্ত রয়ে যায়। আর ফেলে আসা সংসারের প্রতিটা কোণা ওর মায়ের জায়গায়। সেই সংসারের মানুষগুলো যাদেরকে আপন করে নিয়েছিল, আর প্রিয় সেই দক্ষিণের বারান্দাটা যেখানে ও নিজের হাতে প্রিয় চারাগুলো লাগিয়েছিল, ওর সেই প্রিয় জায়গা রান্নাঘর, যেখানে ওর সকাল সন্ধ্যা কাটাতো সবার আবদারে ডালা পূরণ করতে, যেগুলো তো হাসি মুখে পূরণ করতো। ওর আদরের সংসারটা সবকিছু কেমন ভাবে না শেষ হলো। কিরে মা, কিছু তো বল। দেখ, ছেলেটার বয়স একটু বেশি, কিন্তু মা ছেলেটার সম্পর্কে যতটা শুনেছি ছেলেটা খুব ভালো, দায়িত্ববান। অবিবাহিত অনেক ছেলের প্রস্তাব নিয়মিত আসে তোর চাচুর কাছে, কিন্তু তুই তো সেগুলো নাকচ করে দিস। দেখো মা, আমাকে নিজের সাথে সাথে আমার ছেলেটার দিকটাও চিন্তা করতে হবে। যারা আমার টানকে মেনে নেবে না, তাদের মতো মানুষদের সাথে আমার জীবন জড়ানোর কোনো মানেই নেই। তুই ভুল বুঝছিস। ইউনু স্যারের টানকে নিয়ে কোনো ইস্যু নেই। এখন কি বলিস? তুই মত দিলে আমি ইউনু স্যারের সাথে কথা বলবো। আমাকে একটু সময় দে প্লিজ। না না মা, কোনো তাড়াহুড়ো নেই। তুই যত সময় লাগে তুই নে, তোর উপর কোনো ঝড় নেই। একবার তাড়াহুড়ো করে তোর বিয়ে দিয়ে মস্ত ভুল করেছি। আমার মেয়ে আমার বোঝা হয়ে যায়নি। তোকে সারা জীবন বসে খাওয়ার দরকার হলে তাই খাওয়াবো। তে মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। যাক, অন্তত তার পরিবার তার সঙ্গে ঢাল হয়ে আছে। ডিভোর্সের পর পরিবারের সাপোর্ট কয়েকজন মেয়ে পায়, সেদিক থেকে তাই ভীষণ লাগে। ওর মা ভাই ওকে এত কমফোর্ট না দিলে হয়তো ও এত শক্ত থাকতে পারতো না। সুগা হঠাৎ অন্য প্রসঙ্গ টেনে বলল, হ্যাঁ রে, তোকে কার্ড দিয়েছে জেসিমনির বার্থডে? আজকে মিস্টার জাংকুক যাওয়ার সময় দিয়ে গেলেন। আমাকেও আজ জিমিন হসপিটালে দিল একটা কার্ড। কিন্তু বাচ্চাটাকে কি দেওয়া যায় বলতো? আমার তো মাথায় কিছু আসছে না। আচ্ছা, দেখছি কি করা যায়। কাল সকালে আগে মলে চল, কিছু না কিছু একটা হয়ে যাবে। আর মনে আছে, ড্রেস কোড কিন্তু ব্ল্যাক। কিন্তু আমার তো কালো রঙের কোনো জামা বা শাড়ি নেই। সমস্যা কি? কাল গিফটের সাথে কিনে নেওয়া যাবে দে। আচ্ছা। রাত 11টা। ঘুটঘুটে টিমিতে আছে দিত পুরো জাংকুক মেনশন। শুধুমাত্র জেসি রুমের রেইনবো কালারের কয়েকটি ফেরি লাইট জ্বলছে। সে মৃদু আলোতে জাংকুক জেসিকে বুকে নিয়ে একটা স্টোরি বুক পড়ে শোনাচ্ছে। জেসি বাবার বুকে গাল দাবিয়ে ঘাপটি মেরে সুরে ফাল ফাল করে পাপার গম্ভীর মুখটার দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন জিজ্ঞেস করছে। এই যে যেমন সিন্ডারেলা কাচের জুতো কিভাবে পরে ডান্স করেছে, ভেঙে যায়নি? জাংকুক দেয়াল ঘরের দিকে তাকিয়ে হতাশ একটা নিঃশ্বাস ছাড়ে। প্রায় আধ ঘন্টা যাবৎ ও গল্প শুনিয়ে চলেছে তো চলেছেই, কিন্তু মহারানী ঘুমে তো কোনো খবরই নেই। জেসি চোখ পিটপিট করে বলল, কি হলো পাপা, বলো না। এরপর কি স্লিপিং বিউটি আর কখনো ঘুম থেকে ওঠেনি? জাংকুক কোনো জবাব দিল না। মেয়ে লালা বাদুরের মুখটা স্নেহময় দৃষ্টিতে দেখল চোখ ভরে। হঠাৎ প্রসঙ্গ বদলে প্রশ্ন করে, আমার জান, জন্মদিনে কি চাই আপনার? পাপা, জন্মদিনে বাচ্চারা যা চায় তাই কি পাওয়া যায়? হ্যাঁ বাবা, পাপা তোমার যে কোনো ইচ্ছে পূরণ করার সর্বদাও চেষ্টা করবে। এবার বলো, কি চাই তোমার? তাহলে সুইট আন্টিকে আমার মাম্মা বানিয়ে দাও না পাপ্পা। জাংকুক থমকে চাই। বিস্ময়বিষ্ট ফ্যালফাল দৃষ্টি তার মেয়ে নিষ্পাপ আননে। ঢোক গিলে প্রশ্ন করলো ধীরে, তুমি সুইট আন্টিকে কেন এত ভালোবাসো জেসি? জানি না তো, কিন্তু আমার অনেক ভালো লাগে সুইট আন্টিকে। আচ্ছা, বুঝলাম। তা বলো, কেমন ভালো লাগে? মাম্মামের মতো ভালো। জাংকুকের বুকের উচ্চারণ বেড়ে যায়। স্বস্তি আর ভালো লাগায় ভরে ওঠে হৃদয়ের প্রতিটা কোণা, যে কোণাগুলো এতদিন হাহাকারে ডুবে থাকতো। পাপার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে জেসি চোখ তুলে তাকায়। দেখে বেখেয়ালে ডুবে আছে জাংকুক। জেসি নিজের ছোট হাতটা তুলে জাংকুকের খসখসে পুরুষালী গালে রাখে। পাপা। জি আম্মা জান। কাল তুমি নিয়ে আসবে সুইট আন্টিকে? জাংকুক কোনো উত্তর দেয় না। জেসি জাংকুকের টি শার্ট মুঠো ধরে ঝাঁকিয়ে বলে, ও পাপা, বলো না তুমি। জাংকুক একটা ঢোক গিলে হাসল। মেয়ের টসটসে গালে চুমু খেয়ে বলল, আনবো আম্মা জান। ভেরি সুন তোমার সুইট আন্টি তোমার কাছে চলে আসবে। আমার মাম্মাম হয়ে যাবে সুইট আন্টি? ইনশাল্লাহ সুইট আন্টি তোমার মাম্মাম হয়ে আসবে। সত্যি বলছো বাবা? প্রমিস? একদম প্রমিস।